কথা কেন, এমন চিন্তাও আর তোর মাথায় আসবে না। বাহ, বউয়ের প্রতি অনেক ভালোবাসা দেখছি। তা হঠাৎ কি মনে করে আমার বাড়িতে আসলি? কোন উদ্দেশ্যে? তোর বাড়িতে আসতে হলে উদ্দেশ্য লাগে। অনেকদিন দেখা হয়নি, তাই চলে এলাম দেখা করতে। ভাগ্যিস এসেছিলাম, না হলে তো জানতাম না কোনোদিন তোর বিয়ের কথা। না জানলেই ভালো হতো। মনে মনে বলল প্রহন। মোহিতকে রেস্ট করতে বলে নিজের রুমে ফিরে যায় সে। রুমে এসে বিছানার উপর চৈতিকে না দেখে কয়েকবার ডাক দেয়। লাজুক লতা বউ আমার, তুমি কই? আমি এখানে আছি। চৈতির কথা শুনে প্রহন চট করে ব্যালকনিতে চলে গেল। চৈতি এক দৃষ্টিতে ফুলের ওপর বসে থাকা প্রজাপতির দিকে তাকিয়ে আছে। প্রহন হুস হুস করে তাড়িয়ে দিতে চাইলে বাদ সাধে চৈতি। কি করছেন কি আপনি? ফুল থেকে মধু খাচ্ছে যে দেখছেন না? একদম বিরক্ত করবেন না ওদের। চৈতির নিষেধাজ্ঞা শুনে শয়তানি হাসে প্রহন। ঠোঁট কামড়ে চৈতির হাত ধরে টান মেরে নিজের কাছে নিয়ে আসলো। আচমকা এমন করায় কয়েকটা হার্টবিট মিস হলো চৈতির। এমন করে কাছে টেনে নিয়েছে মানেই হলো ভয়ঙ্কর সব কথা বলে হৃদয় স্পন্দন প্রক্রিয়া পাল্টে দেবে, দ্রুত গতিতে চলতে থাকবে। প্রহন চৈতির মুখের সামনে আসা চুলগুলো আলতো হাতে কানের পিছে গুজে দিল। চোখে চোখ রেখে বলল, আমারও তো ইচ্ছে করছে ভীষণ ফুলের মধু খেতে, তুমি নামক ফুলের। মেঘলা মধ্যাহ্ন, একগুচ্ছ কৃষ্ণবর্ণীয় কাদম্বিনী ছেয়ে আছে অন্তরিক্ষে। ছায়ারঙা বেশভূষা জানান দিচ্ছে অন্তরিক্ষের মঞ্চিত্ত উদাসীন। গুমট কালোর আধিপত্য বাড়ছে। পশ্চিম দিগন্তে কালো নীরদ বাহনের বিস্তার চলছে সেই ভোর থেকেই। ধরিত্রীর এমন গুমট ভাবটা জানান দিচ্ছে ভারী বর্ষণ হবে আজ। বাম পাশের শাড়ির আঁচলটা বাতাসে উঠছে। কোমর পর্যন্ত ছড়িয়ে পড়া এলো কেশগুলো অবাধ্য হয়ে চোখে মুখে এসে লুটিয়ে পড়ছে। ভেজা চুলের ডগা থেকে বিন্দু বিন্দু জল ফ্লোরে গড়িয়ে পড়ে অনেকটাই ভিজে গেছে। পিঠের অংশের ব্লাউজটাও ভিজে শেষ। গোসল করেই বারান্দা এসে দাঁড়িয়েছে চৈতি। নিস্পৃহ দৃষ্টিতে তাকিয়েছে শূন্য গগনে। রুমের ভেতর থেকে সেই কখন থেকে একটা কথাই ভেসে আসছে, চৈতি ভেতরে আসো, এখনই বাহিরে ঝড় শুরু হয়ে যাবে। সেই ডাক কর্ণকুহরে পৌঁছালেও আগ্রহ দেখায়নি সে। আগের মতো আকাশের দিকে ভাবলেশীন দৃষ্টিতে তাকিয়ে থাকলো। বার কয়েক ডাকার পরও চৈতির কোনো সাড়া না পেয়ে রুম থেকে বারান্দার দিকে এগিয়ে যায় প্রহন। বারান্দার দরজার সামনে এসে চৈতির ভেজা চুলের দিকে চোখ পড়তেই আবারও রুমে ফিরে যায় সে। সোফার উপরে রাখা তোয়ালে নিয়ে আবারও চৈতির কাছে চলে গেল। পেছন থেকে চৈতির চুল মুছতে মুছতে শান্ত কণ্ঠে বলল, বড্ড অগোছালো হয়ে গেছো। গোসলের পর চুল মুছনি কেন? পরিবেশ দেখেছো? ঠান্ডা লেগে যাবে তো। প্রহনের কথা শুনে নড়ে চড়ে উঠল চৈতি। এত নড়ছো কেন? চুপ করে দাঁড়িয়ে থাকো। গম্ভীর গলায় বলা বারণ শুনে চুপ করে দাঁড়িয়ে রইল চৈতি। প্রহন এক মনে চুলের পানি মুছিয়ে দিল। আকাশের দিকে মুখ করে পাশে গিয়ে দাঁড়ালো প্রহন। উচ্চতায় মেয়েটা তার কাঁধ পর্যন্ত হয়। বলিষ্ঠ দেহের লম্বা শ্যামবর্ণের মানবের পাশে চিকন শরীরের মাঝারি উচ্চতার ফর্সা বর্ণের মানবীকে মানিয়েছে দারুণ। মিসেস ইয়াসমিনের কথা রাখতে গোলাপি রঙের শাড়ি পরেছে আজ। হাতে সোনার চিকন দুটো চুড়িও পরেছে। গলায় সাধারণ একটা সোনার মালা, কানে ছোট ছোট দুল, বাম পাশের নাকে ছোট্ট একটা ফুল। সদ্য গোসল করে আসা রমণীকে এমন সাধারণ সাজে ফুটন্ত গোলাপ মনে হচ্ছে রিক্ত প্রেমিকের কাছে। সিক্ত অনুভূতি এসে কড়া নাড়ছে বা পাশের চিত্তে। বেশি সময় ধরে তাকিয়ে থাকতে পারল না প্রহন। শত জনম চেয়ে থাকলেও তৃষ্ণাত্ম নেত্রের তৃষ্ণা মিটবে না। চৈতিকে নিষ্প্রাণ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে ভুরুযুগল কুঁচকে গেল প্রহনের। অস্থির কণ্ঠে বলে উঠল সে, কি হয়েছে চৈতি? মন খারাপ? চৈতি তাকালো না প্রহনের দিকে। প্রহন কোনো উত্তর না পেয়ে চৈতির দুই কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে নিতেই সিটকে সরে গেল চৈতি। নিষেধাজ্ঞা জারি করে উত্তেজিত গলায় বলে উঠল, আমাকে ছোবেন না, দূরে থাকুন, দয়া করে আমার কাছ থেকে দূরে থাকুন। চৈতির এমন ব্যাপারে হতভম্ব প্রহন। প্রশ্নসূচক দৃষ্টিতে চৈতির মুখের দিকে তাকিয়েছে সে। চৈতি হাঁপাচ্ছে, বড় বড় শ্বাস নিচ্ছে আর ত্যাগ করছে। শরীরও কাঁপছে মেয়েটার। চৈতির এমন অবস্থা দেখে প্রহন বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে চৈতি? বলো আমাকে, এমন করছো কেন? প্রহনের কথার প্রত্যুত্তর করল না চৈতি। সেখান থেকে ছুটে চলে গেল। চৈতির পেছন পেছন যেতে লাগলো। ফ্লোরের পানিতে পা পিছলে যায় প্রহনের। পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিয়ে দ্রুত পায়ে রুমের দিকে চলে গেল। রুমে এসে চৈতিকে পেল না প্রহন। রুম থেকে বেরিয়ে মিসেস ইয়াসমিনের কাছে যাওয়ার সময় পথ আটকে দাঁড়ায় মোহিত।
প্রহনকে দেখে হাসি মুখে বলল, রোমান্টিক ওয়েদার ব্রো। বউয়ের সাথে রোমান্স না করে এত বেকুল হয়ে কোথায় যাস? আমি করব বউয়ের সাথে রোমান্স? এত ভালো সৌভাগ্যবান মানুষ আমি না। সামান্য কাঁধ ধরতেই বউ আমার পলাতক। প্রহনের কথা শুনে হো হো করে হেসে উঠল মুহিত। হাসি যেন থামছেই না। প্রহন যেন তাকে খুব মজার কোনো কথা বলেছে। মুহিতকে এমন করে হাসতে দেখে বিরক্ত হলো প্রহন। মুখ দিয়ে বিরক্তসূচক শব্দ করে বলল, থাক তুই, আমি চৈতিকে খুঁজে আসি। প্রহন এক পলক মুহিতের দিকে তাকিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুম ফাঁকা, কেউ নেই। রান্নাঘর থেকে বাসনকোসনের টুংটাং শব্দ শোনা যাচ্ছে। প্রহন সেদিকে এগিয়ে গেল। মিসেস ইয়াসমিন দুপুরের খাবারের জন্য সবকিছু তৈরি করছেন। ডাইনিং টেবিলের দিকে চোখ পড়তেই উত্তেজিত মন শান্ত হলো। গোলাপি রঙের শাড়ির আঁচল মাথায় ঘোমটা দিয়ে টেবিলের ওপর কনুই রেখে গালে হাত রেখে বসে আছে চৈতি। জল ভর্তি সামনের কাচের গ্লাসের দিকে নিবদ্ধ দৃষ্টি। তার পাশের চেয়ারটা টেনে নিয়ে বসল প্রহন। মিসেস ইয়াসমিন তরকারির বাটি নিয়ে এসে রাখছেন আর ওদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। প্রহন চৈতির দিকে দৃষ্টি আবদ্ধ করে বলল, চৈতি, কি হয়েছে তোমার, বলো আমাকে। এমন মন খারাপ করে বসে আছো কেন তুমি? প্রহন, খারাপ মন রুমে গিয়ে ভালো করো। এখন তোমার আব্বু আর মুহিতকে ডাকো, খাবার খেয়ে যেতে বলো। মিসেস ইয়াসমিনের কথা শুনে তার দিকে এক নজর তাকিয়ে বসা থেকে উঠে চলে গেল প্রহন। মিসেস ইয়াসমিন চৈতির পাশে এসে বসলেন। চৈতির ডান হাতটা নিজের হাতে নিয়ে জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকালেন। মিসেস ইয়াসমিনের চোখের দিকে তাকিয়ে চৈতি বুঝতে পারল মিসেস ইয়াসমিন কি বলবেন তাকে। কি হয়েছে? মন খারাপ কেন? প্রহন বকেছে? মিসেস ইয়াসমিনকে কি করে বলবে তার বুকের ভেতর বয়ে যাওয়া ঝড়ের কথা? ভেবে পাচ্ছে না সে। সকালে প্রহনের বলা কথাটাই যে মন খারাপের কারণ। লজ্জাজনক কথা। ছেলের বউ হয়ে শাশুড়িকে সেই কথাটা বলা উচিত হবে না, সে যতই ফ্রি মাইন্ডের মানুষ হোক না কেন। কথাটা মজার ছলে বলা হলেও সেই কথার গভীরতা না বোঝার মতন এতটাও অবুঝ না চৈতি। প্রহনের মজার ছলে বলা কথাটা মনে দাগ কেটে গেছে যে। মিসেস ইয়াসমিনকে বুঝ দেওয়ার জন্য চৈতি বলে উঠল, এমনিতেই ভালো লাগছে না, বাড়ি যেতে মন চাইছে, আব্বু আম্মুকে দেখতে ইচ্ছে করছে খুব। বোকা মেয়ে, এই জন্য এমন করে মন খারাপ করতে হয়? আমরা সবাই আজ যাবো তো তোদের বাড়িতে। সকালে তোর আব্বু ফোন করে দাওয়াত দিয়েছেন সবাইকে নিয়ে যেতে। খাবার টেবিলে মুহিতকে চৈতির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে রেগে গেল প্রহন। পা দিয়ে মুহিতের পায়ের ওপর পাড়া দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, খাবার খেয়ে ব্যাগ গুছিয়ে বাড়িতে চলে যা। প্রহনের এহেন কথায় ঘাবড়ে গেল মুহিত। চৈতির দিক থেকে চোখ সরিয়ে নিল। মুহিতের এমন করে তাকিয়ে থাকার জন্য অস্বস্তি হচ্ছিল চৈতির। দ্রুত খাবার শেষ করে সেখান থেকে সরে পড়ল সে। প্রহন মুচকে হাসল। মোহিত, আমরা একটু বাইরে যাব, তুমি কি যাবে আমাদের সাথে? আন্টি, আপনারা তো আমার কাছের মানুষ, আপনাদের সাথে ঘুরতে যেতে পারি? না, মোহিত তো আমাদের সাথে যাবে না, ও তো বাড়িতে ফিরে যাবে। কেন প্রহন? আসলে আম্মু, ওর মা নাকি অসুস্থ হয়ে পড়েছেন। একটু আগে ফোন করলেন আন্টি, মোহিতকে পাঠিয়ে দিতে বললেন। আল্লাহ, সে কি মোহিত? তোমার আম্মু তো অসুস্থ বাবা, মায়ের কাছে যেতে হবে তো। মুহিত প্রহনের দিকে তাকালো। প্রহন চোখ ছোট ছোট করে দাঁতে দাঁত চেপে মুহিতের দিকে তাকিয়েছে। চোখ সরিয়ে ফেলল মুহিত। প্রহন তাড়া দিয়ে বলল, দোস্ত, জলদি বের হ, বাইরের অবস্থা ভালো না, ঝুম বৃষ্টি নামতে পারে। মুহিতকে নিয়ে গেস্ট রুমে চলে গেল প্রহন। মুহিত ব্যাগ কাঁধে নিতে নিতে প্রহনের উদ্দেশ্যে বলে উঠল, মোহিত প্লাস তোর বউয়ের দিকে তাকালে কি ফুসকা পড়ে গায়ে, যার জন্য মিথ্যা বলে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? তোকে আমার সুবিধার লাগছে না, চলে যা আমাদের বাড়ি থেকে। প্রহনের এমন কথায় অপমান বোধ করল মুহিত। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় পেছনে ফিরে প্রহনের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ইয়োর ওয়াইফ ইজ সো হট। মুহিতের এমন কথায় প্রহনের রক্ত চড়ে গেল মাথায়। কপালের রগগুলো ফুলে উঠল রাগে। পেছন থেকে মুহিতের শার্টের কলার চেপে ধরে কাছে টেনে এনে ঠাস করে একটা চড় বসিয়ে দিল মুহিতের বাগালে। রেগে গিয়ে চিৎকার করে বলে উঠল, হাউ ডেয়ার ইউ! আমার চৈতিকে এত বাজে উক্তি করার সাহস পাস কই থেকে? একদম কলিজা টেনে ছিঁড়ে ফেলবো। প্রহনের গলার আওয়াজ পেয়ে সবাই ততক্ষণে গেস্ট রুমে এসে হাজির। মুহিতের শার্টের কলার চেপে ধরে প্রহনকে রেগে দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল চৈতির। প্রহনের এত রাগ আজ প্রথম দেখছে সে।
মোহিত প্রহনের দিকে তাকিয়ে বলল, সরি দোস্ত, আমি তো তোকে জেলাস করানোর জন্য অমন করে বলেছি, কিন্তু তুই এতটা রেগে যাবি বুঝতে পারিনি। কি হয়েছে তোদের? কি হয়েছে মোহিত? রোহন এত রেগে আছে কেন? কারণ ও চৈতিকে নিয়ে বাজে মন্তব্য করেছে। প্রহনের কথা শুনে কেঁপে উঠল চৈতি। প্রশ্নসূচক দৃষ্টি দিয়ে প্রহনের দিকে তাকালো চৈতি। প্রহনের দৃষ্টি মোহিতের দিকে। তার দিক থেকে চোখ সরিয়ে চৈতির দিকে চোখ গরম করে তাকিয়ে ধমক দিয়ে উঠল প্রহন। এখানে কি করছো তুমি? রুমে যাও বলছি। প্রহনের চিৎকারে ঘাবড়ে গেল চৈতি। দ্রুত পায়ে হেঁটে রুমে চলে গেল সে। মিসেস ইয়াসমিন প্রহনের কাছে গিয়ে বললেন, কি বলেছে মোহিত? আন্টি, আমি তো প্রথম থেকে জেলাস করানোর জন্য বলেছিলাম, কিন্তু ও যে এত রেগে যাবে বুঝিনি। বুঝলে এমন করে কখনোই বলতাম না। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করিনি মোহিত, প্রহনকে জিজ্ঞেস করেছি। তাই আমি মনে করি আমার প্রশ্নের উত্তর প্রহনের দেওয়া উচিত। কি বলেছে জানো? আমার বউ নাকি অনেক হট, নজর খারাপ হয়ে গেছে ওর। ছি মোহিত, তোমার কাছ থেকে এটা আশা করিনি। চৈতি তোমার বন্ধুর বউ। মেয়েটা অনেক ছোট তোমাদের চেয়ে, ছোট বোন হয় তোমার, তাকে নিয়ে এমন কথা? ছি। আন্টি, আমি তো শুধু জেলাস। এটা কোন ধরনের জেলাস করার উপায় বলো আমাকে? তোমার যদি প্রহনকে জেলাস করতেই হবে তাহলে অন্যভাবেও তো করতে পারতে। এমন কথা বলে শুধু শুধু সবার চোখে নিজেকে খারাপ প্রমাণ করার দরকার কি ছিল? আচ্ছা, সবকিছু বাদই দিলাম। আজ যদি চৈতি তোমার বোন হতো তাহলেও কি এমন করে বলতে পারতে? মা, ওকে চলে যেতে বলো। আমার আগের ফ্রেন্ড মোহিত আর এই মোহিতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগের মোহিত মেয়েদের সম্মান করতে জানতো, কিন্তু এই মোহিত জানে না। দেখ দোস্ত, আমি মজার ছলে বলেছি, তুই কেন এত সিরিয়াসলি নিলি? আজ যদি তোর পছন্দের মানুষটিকে আমি কিংবা অন্য কেউ এমন করে বলতো, তোর কি রাগ হতো না? যাই হোক আমার মেজাজ আর খারাপ করিস না। তুই চলে যা। যেদিন আবার আগের সেই মোহিত হতে পারবি সেদিন আমার সামনে এসে দাঁড়াবি, এর আগে না। প্রকৃতি তখন বৃষ্টিতে ভিজতে ব্যস্ত। চারদিকে ঝাপসা হয়ে গেছে। ব্যালকনির গ্রিলের ওপর একটা চড়ুই পাখি আধ ভেজা হয়ে ঠোঁট দিয়ে পালক খুঁটছে। বৃষ্টি পড়ার শব্দ স্পষ্ট। বৃষ্টির ছিটকে পড়া পানিতে ব্যালকনির ফ্লোর ভিজে একাকার। একটা হাত বৃষ্টির পানিতে ভিজতে ব্যস্ত। রুম থেকে কেউ একজন ঘুমন্ত কণ্ঠে বারবার করে বলে যাচ্ছে, বৃষ্টিতে ভিজে যাবে, রুমে আসো চৈতি। বৃষ্টির পানি সয় না তোমাকে, আসো বলছি। কে শোনে কার কথা? চৈতি তো আপন খেয়ালে বৃষ্টি উপভোগ করছে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চোখে মুখে পানির ছিটা এসে পড়লেই চোখ কুঁচকে ফেলে সে। কি এক সুন্দর অনুভূতি। শোয়া থেকে উঠে বসে প্রহন। নিজে গিয়ে নিয়ে না আসলে মেয়েটা আসবে না। বড্ড বেশি সাহস বেড়েছে, একদমই কথা শুনতে চায় না। ব্যালকনি থেকে হাসির শব্দ শুনতে পাচ্ছে প্রহন। চৈতি হাসছে একা একা নিজের সাথে। তুমি আমার একটা কথাও শোনো না চৈতি। তোমাকে বলেছি না রুমে আসতে। চলুন না, আজ আবার বৃষ্টিতে ভিজি। আর মায়ের চিনো, সেবার কেমন জ্বর উঠেছিল মনে নাই? বৃষ্টিতে ভেজার দরকার নেই। প্রহনের কথা শুনল না চৈতি। আবারও চলে গেল বৃষ্টির পানি ছুঁতে। সেখানে 2 মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই তার মনে হলো সে শূন্যে ভাসছে। হাত পা ছুটতে ছুটতে বলল, আরে আপনি আমাকে কোলে নিলেন কেন? ছাড়ুন বলছি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল ব্যাকা করতে হয়। এতবার বললাম রুমের ভেতর এলে না, তাই তো বাধ্য হয়ে আমাকেই কোলে নিয়ে যেতে হচ্ছে। একটা মানুষ এত চিকন হয়? 40 কেজি ওজনেরও তো হবে না তুমি। আপনি আমায় শুধু শুধু নিয়ে আসলেন কেন? ওখানে দাঁড়িয়ে থাকতে হবেই বা কেন? আমার ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। ভিজতে তো দেবেন না, তাই বলে কি দেখতেও দেবেন না? ঘুমাও। চৈতির কথা শুনে প্রহন প্রত্যুত্তর করল না। বিছানায় শুয়ে পড়ল। চৈতির হাত ধরে টান মেরে নিজের বুকের উপর ফেলে গায়ে কম্বল টেনে দিল। চৈতির চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আপনি ঘুমান, আমি ঘুমিয়ে পড়লেই তো আমি বৃষ্টি ছুঁতে পারবো। একবার শুধু বিছানা থেকে নেমে দেখো, তোমার পা ভেঙে বিছানায় শোয়াই রাখবো। গোপনে দীর্ঘশ্বাস ফেলল চৈতি। বিড়াল ছানার মতো শান্ত হয়ে প্রহনের বুকের ভেতর শুয়ে পড়ল। বৃষ্টি থামলে রাতের দিকে হয়তো নিজের বাবার বাড়িতে যাওয়া হবে। আর যদি বৃষ্টি পড়তেই থাকে আজ আর যাওয়া হবে বলে মনে হয় না চৈতির। সময়টা তখন বিকেলের। তবে নিত্যদিনের মতো আজ আর অন্তরিক্ষে দিনমণির আধিপত্য নেই। অম্বর আজ অভ্রের দখলদার। ভারী বর্ষণে ভিজছে পাহাড়, রাজপথ, কোলাহলপূর্ণ ব্যস্ত নগরীর অলিগলি। সতেজ হচ্ছে গাছের পাতা।
বড় বড় গাছের মগডালে ভিজে একাকার হয়ে নষ্ট হচ্ছে বোবা পাখির বাসা। প্রহনের রুমের ব্যালকনিতে একটা বিড়াল ডাকছে ম্যাও ম্যাও করে। অন্ধকার শুনশান নীরবতায় ভরপুর রুমের ভেতর নিদ্রায় আচ্ছন্ন দুই জনমানব মানবী। বাইরে বৃষ্টি থামার নাম নেই, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সময় গরম গরম খিচুড়ি হলে মন্দ হয় না বলেই মিসেস ইয়াসমিন রান্নাঘরে চলে গেলেন খিচুড়ি রান্না করতে। রন্ধনপ্রিয় মানুষের একটাই কাজ, সঠিক একটা সময় আসলে সুন্দর একটা খাবার রান্না করে পরিবারের সবাইকে খাওয়ানো। রিদওয়ান চৌধুরী বিছানায় আতশোয়া হয়ে বসে বই পড়ছেন। বাইরে বৃষ্টি হচ্ছে আর তিনি রুমে বসে বই পড়ছেন। বৃষ্টির সময়টা বই পড়ার অন্যতম সুন্দর একটা সময়, সাথে এক কাপ গরম চা বা কফি হলে জমে যাবে। রিদওয়ান চৌধুরী হাঁক ছাড়লেন, ইয়াসমিনকে চা দিতে বললেন। বুকের ওপর ঘুমিয়ে থাকা ঘুমন্ত চৈতির চোখের সামনে এলো কেশগুলো এসে জড়ো হয়েছে। প্রহন সেই চুলগুলো বারবার কানের পিছে গুজে দিয়ে ঘুমন্ত মুখটা দেখে মায়ায় আটকে পড়ার পথ খুঁজে চলছে। ঘুমাবে না বলেও মেয়েটা ঘুমাচ্ছে, অথচ তার নিজের চোখে বিন্দু পরিমাণও ঘুম নেই। বালিশের পাশে মোবাইলটা বেজে চলেছে। হাত বাড়িয়ে মোবাইলটা নিল প্রহন। ফোনের স্ক্রিনে ভেসে আছে শিও স্যারের নাম্বার। অবাক হলো প্রহন। সকালেও স্যারের সাথে কথা বলেছে সে, হঠাৎ আবার কল দিল কেন বুঝল না। বার কয়েক রিং হতে এই কল রিসিভ করে সালাম দিল। সালামের জবাব শোনার পর স্পষ্ট শুনতে পেল, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি প্রহন। চওড়া বক্ষের উষ্ণতা পেয়ে পাখির ছানার মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে চৈতি। দুই হাতের আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছে প্রহন। বাইরের পরিবেশ বৃষ্টিময়, ঠান্ডাও বটে। জানালার পর্দার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়েছে প্রহন। সিও স্যারের কথা বলাগুলো মনে পড়তেই বড় একটা শ্বাস ফেলল সে। একটু আগে যখন সিও স্যারের মুখে অমন কথা শুনেছিল তখন মনে হচ্ছিল চাকরিটা বোধহয় গেল। কিয়ৎক্ষণ পূর্বের ঘটনা। সিও স্যারের কথা শুনে প্রহন বলে ওঠে, সরি স্যার, আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারবে না তো আমার কাছ থেকে লুকোনোর কি খুব প্রয়োজন? একটা বার জানালে কি ক্ষতি হতো? আসলে স্যার, আমার কিছু করার ছিল না। প্রহন, তোমার মায়ের যে শরীর এতটা খারাপ তা আমাকে বলতে তো পারতে। তোমাকে বলেছি না আমাকে আপডেট জানাতে? তাহলে তুমি বললে না কেন? তোমার মায়ের ক্রিটিক্যাল অবস্থা। ভাগ্যিস রিমন আমাকে জানিয়েছে তোমার কিছু টাকার দরকার এবং ছুটির দিন বাড়িয়ে দিতে না হলে তো তুমি আমায় জানাতে পারতে না। সিও স্যারের কথা শুনে থ হয়ে গেল প্রহন। কি ভেবেছিল সে আর কি হলো। তবে রিমনকে অনেক ধন্যবাদ দিতে মন চাইছে প্রহনের। টাকার দরকার না থাকলেও আরও কয়েকদিন ছুটি প্রয়োজন ছিল প্রহনের। আসলে স্যার, কি আসল নকল করছো বলো তো? তোমার কত টাকা লাগবে বলো? মায়ের চিকিৎসা তো করতে হবে তাই না? এত লজ্জা করার কিছু নাই। না না স্যার, টাকার দরকার নাই। আপনি বরং আমাকে আরো কয়েকদিনের ছুটি বাড়িয়ে দিন। আচ্ছা, তোমার মা হসপিটাল থেকে রিলিজ হয়ে বাড়িতে গেলে আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে স্যার। নড়েচড়ে উঠল চৈতি। ঘুমের ঘরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে প্রহনকে। ঘুমন্ত চৈতির মুখের ওপর থেকে চুল সরিয়ে দিয়ে গালে আলতো করে অধর ছোঁয় প্রহন। নিদ্রায় শায়িত প্রেয়সীর অজান্তে দুইবার তার গালে অধর ছুঁয়ে রিক্ত প্রেমিক। শুনেছে বিয়ের পর নাকি প্রেমিকরা স্বামী হয় আর স্বামীরা নাকি কখনো প্রেমিক হতে পারে না। অথচ বিয়ের পরেই তো সম্পর্কটা হারাম থেকে হালাল হয়। আর হালাল সম্পর্কে মহান সৃষ্টিকর্তা এমনিতেই ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন। বউয়ের জন্য সবটুকু ভালোবাসা খুব যত্ন করে রেখেছে প্রহন। জন্ম একবার, জীবনে একটাই, মন একটা, সেই মনের অধিকারী তো একজনই হবে। ভালোবাসাটা তো সবার মাঝে বিলিয়ে দেওয়ার জিনিস না যে যাকে ইচ্ছা তাকেই ভালোবাসায় ভরিয়ে দেওয়া যাবে। চৈতির মাথা হাতের উপর থেকে সরিয়ে বালিশের ওপর রাখল প্রহন। ধীরে সুস্থে চৈতির কাছ থেকে সরে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। সময়টা তখন বিকেল 5:30। আজ গোধূলি নেই। অন্তরিক্ষ জুড়ে লাল, নীল, হলুদ, কমলা রঙের সুন্দর সংমিশ্রণ নেই। ধূসর রঙের নীরদ বাহনে ভরে আছে অম্বর। বৃষ্টি থামার নাম নেই। ঝিরঝির করে পড়ছে তো পড়ছেই। চারদিকে ঝাপসা আধার। মিসেস ইয়াসমিন চুলায় খিচুড়ি বসিয়েছেন। রিদওয়ান চৌধুরী গরম চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর মনোযোগ সহকারে বইয়ের অবাস্তব কাহিনী পড়ছেন। বই পড়ুয়া বাবাকে এক পলক দেখে মায়ের কাছে চলে গেল প্রহন।
রান্নাঘরের দরজায় হেলান দিয়ে মায়ের দিকে তাকালো প্রহন। বেশ অনেক দিন পর মাকে আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। চোখের চশমাটার পাওয়ার বাড়াতে হবে। শরীরের চামড়ায় ভাঁজ পড়ছে, চোখের দৃষ্টিশক্তিও কমে গেছে আগের চেয়ে। মাথার চুল পাকা ধরেছে, তবুও কি সুন্দর স্নিগ্ধ দেখাচ্ছে মাকে। কোমরে শাড়ির আঁচল গুজে মন দিয়ে রান্না করছেন। মা বাবাকে ছেড়ে থাকার চিন্তাও করতে পারে না সে, অথচ সময় যত যাচ্ছে বাবা মাকে হারিয়ে ফেলার ভয়ও তত বাড়ছে। তারা যে বৃদ্ধ হচ্ছে। মিসেস ইয়াসমিনের চোখ পড়ল তার দিকে তাকিয়ে থাকা প্রহনের দিকে। বড্ড আদরের ছেলে তার। প্রহন তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। প্রহনের আগে মিসেস ইয়াসমিন আর রেদওয়ান চৌধুরীর ঘর আলো করে তাদের রাজকন্যা জন্ম নেয়। মিসেস ইয়াসমিন খুব শখ করে মেয়ের নাম রেখেছিলেন ইতি। ইতির বয়স যখন 2 মাস তখন ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল ছোট মেয়েটা। জীবনের গল্পের ইতি টেনে মা বাবার কোল খালি করে পরপারে পাড়ি জমায়। তাই হয়তো মিসেস ইয়াসমিন ও রেদওয়ান চৌধুরী চৈতির মূল্যটা বুঝতে পারেন। চৈতিকেও নিজেদের মেয়ের মতোই ভালোবাসেন। প্রহন মায়ের দিকে এগিয়ে গেল, মুচকি হেসে বলল, কি রান্না করছো আম্মু? খিচুড়ি আর গরু মাংস ভুনা। আহ, কি সুন্দর ঘ্রাণ আসছে। রান্নার জন্য তুমি কিন্তু বেস্ট আম্মু। চৈতি রান্না ও কিন্তু অনেক মজার, একবার খেলে আরেকবার খেতে চাইবি না। মজার আবার একবার বেশি খাওয়া যাবে না এর মানে কি আম্মু? তার চেয়েও বড় কথা, চৈতি রান্না পারে নাকি? পারে না। আমার মতো রান্না শিখিয়ে দেবো চৈতিকে, যেন কখনো আমার অনুপস্থিতি ও আমার মতো রান্নার স্বাদ পাস। তোমার আর বাবার অনুপস্থিতির সময়টা কখনো না আসুক, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। অনেক সময় তো হলো, চৈতিকে ঘুম থেকে জাগিয়ে তোল। মেয়েটা দুপুরেও ঠিক মতো খায়নি। হুম। রান্নাঘর থেকে বেরিয়ে গেল প্রহন। শীত শীত অনুভব হতেই ঘুম ভেঙে যায় চৈতির। আঁখি পল্লব মেলে তাকিয়ে রুমের ভেতর শুধু নিজেকে আবিষ্কার করল সে। 2 হাত দিয়ে চোখ কচলিয়ে দৃষ্টি পরিষ্কার করল। এদিক ওদিক তাকিয়ে প্রহনকে খুঁজলে কিন্তু পেল না। দুপুরে কেন জানি খুব রাগ হয়েছিল প্রহনের উপর। সামান্য কাঁধ ধরতেই কি রাগটাই না করেছিল। সেই সব কথা মনে পড়তেই আনমনে হাসল চৈতি। কেন জানি মাঝে মধ্যে মনে হয় এই মানুষটিকে ছাড়া তার চলবেই না। মৃত্যুর আগ পর্যন্ত এই মানুষটাকেই চাই তার। রুমের ভেতর এসে চৈতিকে বিছানায় বসে বসে এমন মুচকি মুচকি হাসতে দেখে শয়তানি হাসে প্রহন। চৈতির কাছে গিয়ে বলে ওঠে, কি বউ, ঘুমের মধ্যে কি রোমান্টিক স্বপ্ন দেখেছো যে এমন করে মিটিমিটি হাসছো? আপনার কি এইসব কথা ছাড়া অন্য কোনো কথা জানা নেই? একটু এইদিকে আসো তো, কপালে একটা আদর দেই। দূরে থাকুন, একদম কাছে আসবেন না। একটু কাছে যাই না, কি হবে? কিচ্ছু হবে না তো। ভালো লাগে না আমার, দূরে থাকুন প্লিজ, দম আটকে আসে। চৈতির কথা শুনে দাঁড়িয়ে পড়ল না প্রহন, বরং একদম চৈতির কাছে এগিয়ে গেল। চৈতি সরে যেতে নিলে চৈতির হাত ধরে টেনে নেয় প্রহন। 2 হাতের আলিঙ্গনে জড়িয়ে নেয় কিশোরী বউকে। অন্য এক নেশায় আসক্ত কণ্ঠে বলে ওঠে, তুমি মরে যাও চৈতি, আমার ভালোবাসায় দম আটকে একেবারে মরে যাও। সায়ান্নের প্রহর, কিন্তু বৃষ্টি থামল না। অঝোর ধারায় বৃষ্টি পড়ার জন্য বাবার বাড়িতে যাওয়া হয়নি চৈতির। সেই দুপুর থেকে বৃষ্টি পড়ছে। প্রকৃতি শীতল, শান্ত, স্নিগ্ধ। ঠান্ডা বাতাস বইছে। শীত শীত অনুভব হচ্ছে। রেদওয়ান চৌধুরীর সাথে বসে বসে গল্প করছে চৈতি। রেদওয়ান চৌধুরী তাকে বড় বড় কথা, সাহিত্যিকদের গল্প বলছেন। তাদের জীবনের কাহিনী খুব মন দিয়ে শুনছে চৈতি। ধরিত্রী তখন সাজবেলার বর্ষণে সতেজ হচ্ছে। রাস্তার খাতগুলো জলে পরিপূর্ণ। ভেজা নগরীর লাল, নীল, হলুদ রঙের লাইটের আলো শহরের সৌন্দর্য বাড়িয়ে দিছে কয়েক গুণ। চন্দ্রিমার অস্তিত্ববিহীন অন্তরিক্ষ আজ অসুন্দর মনে হচ্ছে রিক্ত প্রেমিকের কাছে। কিশোরী বউয়ের আবদার মেটাতে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় বাড়ি থেকে বেরিয়ে যায় প্রহন। এই বৃষ্টির মধ্যে নাকি তার ভীষণ ফুচকা খেতে মন চাইছে। মিসেস ইয়াসমিন বাড়িতেই বানিয়ে দিতেন, কিন্তু তেঁতুল ছিল না, যার জন্য প্রহনকে বৃষ্টির মধ্যে ফুচকা আনতে যেতে হচ্ছে। পিচ্চি বউয়ের ইচ্ছে অপূর্ণ রাখা যায় নাকি? রেদওয়ান চৌধুরী চৈতির দিকে তাকিয়ে বললেন, গল্প পড়তে ভালো লাগে? অনেক বেশি। হ্যাঁ বানাও, ও তোমার মতোই উপন্যাস পাগল। বানিয়ে তোলো, বাস্তবতা ছেড়ে সারাদিন শুধু কল্পনায় ডুবে থাকো। দেখো ইয়াসমিন, আমার উপন্যাস পড়া নিয়ে তোমার থেকে এইসব কথা শুনতে আমার ভালো লাগে না। বিয়ের পরের দিন থেকে যে তুমি আমার বই পড়ার পেছনে লেগেছো এখনো ছাড়োনি। আমার বই পড়া নিয়ে সব সময় তোমার সমস্যা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
যে মানুষটা তার প্রিয় মানুষের থেকে একটু সময় চায় কিন্তু পায় না, সে মানুষটাই জানে প্রিয় মানুষটা থেকে সামান্য সময়টুকু পেলে মনের ভেতর কতটা শান্তি লাগে। অথচ সেই বিয়ের পর থেকে তুমি যখনই একটু ফ্রি ছিলা তখনই উপন্যাসের বই নিয়ে বসতে। আমার জন্য তোমার সময় ছিল না কখনো, আর এখনও নেই। মিসেস ইয়াসমিন আর রেদওয়ান চৌধুরীর কথাগুলো চুপচাপ শুনে যাচ্ছে চৈতি। মিসেস ইয়াসমিনের কথা শুনে তার মনে হলো প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া এক টুকরো সময়ও কারো কাছে অনেক দামি। রেদওয়ান চৌধুরী ভুরুযুগল কিঞ্চিত কুঁচকে মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়েছেন। 30 বছরের সংসারে মিসেস ইয়াসমিনের কাছ থেকে এই একটা কথা শুনতে শুনতে তা মুখস্থ করে ফেলেছেন রেদওয়ান চৌধুরী। তিনি মিসেস ইয়াসমিনকে বলে উঠলেন, শোনো ইয়াসমিন, এই কথাটা আমার মুখস্থ হয়ে গেছে, আর এটা শুনতেও এখন আর আনন্দ লাগে না। তুমি বরং রুমে যাও, রুমে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে নতুন কিছু চিন্তা করো। রেদওয়ান চৌধুরীর এহেন কথায় খিলখিল করে হেসে উঠল চৈতি। চৈতির হাসি দেখে মিসেস ইয়াসমিন এবং রেদওয়ান চৌধুরীও হেসে উঠলেন। মিসেস ইয়াসমিনের ফোন বেজে উঠল। স্ক্রিনে প্রহনের নাম্বার ভেসে আছে। হাসি মুখে কল রিসিভ করলেন তিনি। ওপাশ থেকে গাড়ির শব্দ শোনা যাচ্ছে, সাথে মানুষের চিৎকার চেঁচামেচি। ফোনের ওপাশ থেকে অচেনা একটা কণ্ঠ ভেসে ওঠে। এই মোবাইলের মালিক মারাত্মকভাবে আহত হয়েছেন, আপনারা দ্রুত আসুন। কথাটা কর্ণপাত হতেই অধর থেকে হাসির রেখা মিলিয়ে যায়। বুকের ভেতর কেঁপে ওঠে। হাত থেকে মোবাইলটা পড়ে যেতে নিলে চৈতি ধরে ফেলে। মিসেস ইয়াসমিনের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। আঁতকে ওঠে চৈতির সাথে রেদওয়ান চৌধুরীও। মোবাইলের ওপাশ থেকে লোকটা হসপিটালের নাম বলে দিয়েছে। লাইন কেটে গেছে। রেদওয়ান চৌধুরী মিসেস ইয়াসমিনের কাঁধ ঝেঁকিয়ে অস্থির কণ্ঠে বলে ওঠেন, কি হয়েছে ইয়াসমিন? উত্তর দিচ্ছ না কেন? প্রহরের অ্যাক্সিডেন্ট হয়েছে। মিসেস ইয়াসমিনের কথা শুনে কেঁপে উঠলেন রেদওয়ান চৌধুরী। সিটকে সরে গেল চৈতি। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না তার। কি শুনলো এটা? রেদওয়ান চৌধুরী মিসেস ইয়াসমিন আর চৈতির হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বললেন, এখন এমন শখ খেয়ে কান্না করার সময় না, জলদি চলো হসপিটালে। বৃষ্টির ভেতর কোনো ছাতা ছাড়া ছুটছেন তারা। বাড়ির গেট পেরিয়ে রাস্তায় নামতেই ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা প্রহনকে দেখে থমকে গেল সবাই। প্রহন ভ্রুকুচকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছে। প্রহনকে এমন সুস্থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে প্রহনকে জড়িয়ে ধরল চৈতি। মিসেস ইয়াসমিন ও প্রহনের দিকে এগিয়ে গেলেন। প্রহন হাতের ফুসকার প্যাকেটটা রেদওয়ান চৌধুরীর হাতে দিয়ে বলল, কি হয়েছে? তোমরা এই বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া বাইরে আসছো কেন? চৈতি কাঁদছে। প্রহনের বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মিসেস ইয়াসমিন প্রহনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুমি ঠিক আছো আব্বু? কিছু হয়নি তো তোমার? কি হবে আমার? কিছু হয়নি তো। ছেলে একদম ঠিক আছে, তুমি ভেতরে চলো তো। মিসেস ইয়াসমিনকে নিয়ে চলে গেলেন রেদওয়ান চৌধুরী। চৈতি এখনও প্রহনকে জড়িয়ে ধরে আছে। চৈতির চোখের পানিতে প্রহনের টি শার্ট ভিজে গেছে অনেকটাই। প্রহন এক হাত দিয়ে চৈতিকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে বউ? এমন করে কান্না করছো কেন? ভিজে গেছো পুরো। ভেতরে চলো। সোফায় বসে প্রহন, মিসেস ইয়াসমিন এবং রেদওয়ান চৌধুরী। চৈতি রুমের ড্রেস চেঞ্জ করছে। মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে প্রহন বলল, কি হয়েছিল যার জন্য এমন হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছিলে তোমরা? তোমার নাম্বার থেকে কল আসছিল যে তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? আমি অ্যাক্সিডেন্ট করেছি আমি জানি না। কিন্তু কলটা তো তোমার ফোন থেকেই আসছে। বর্ষা থেকে উঠে দাঁড়ালো প্রহন। পকেট হাতড়ে দেখলো মোবাইল নেই। বিষয়টা পরিষ্কার হয়ে গেল তার কাছে। সোফায় বসতে বসতে বলল, মোবাইল তো চুরি হয়ে গেছে, আর নয়তো কোথাও পড়ে গিয়েছিল। অন্য কেউ পেয়েছে, হয়তো তার অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন হসপিটালে আছে বলেছে কিছু? আমার তো মোবাইলটা আনতে যেতে হবে। অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। তার চেয়েও বড় কথা, অনেকেরই নাম্বার সেভ করা আছে। মিসেস ইয়াসমিন ধীর কণ্ঠে হসপিটালের নাম বললেন। প্রহন তখনই যেতে চাইলে যেতে দিলেন না তিনি। ভয় কাটেনি এখনো। সকালে নিতে যাওয়ার কথা কড়া গলায় কথাটা বলে দিলেন তিনি। প্রহন আর মায়ের কথার অবাধ্য হলো না। বাড়ির সবার মনের অবস্থা বুঝতে পারছে সে। তবে একটা কথা ভেবে ভীষণ ভালো লাগছে তার, যে তার পরিবার তাকে নিয়ে কত চিন্তা করে। রুমে চলে গেল প্রহন। চৈতি বিছানার ওপর পা ভাঁজ করে বাবু হয়ে বসে আছে। চুল থেকে পানি পড়ছে। মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। মন খারাপি হাওয়া ছুঁয়ে গেছে তাকে। চোখের কোণে এখনো পানি চিকচিক করছে।
সেই সময় মিসেস ইয়াসমিনের মুখে কথাটা শোনার পর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল কলিজাটা কেউ টেনে ছিঁড়ে ফেলেছে। প্রহন দ্রুত পায়ে এগিয়ে গেল চৈতির দিকে। বিছানার ওপর তোয়ালে রাখা, তোয়ালে দিয়ে চুল মুছিয়ে দিয়ে চৈতির সামনাসামনি বসল। চৈতি নিমেষহীন দৃষ্টিতে প্রহনের মুখের দিকে তাকিয়ে আছে। প্রহন চৈতির মলিন মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তখনকার কথা যদি সত্যি হতো আর আমি যদি মরে যেতাম, আমার কথা মনে পড়তো তোমার? কথাটা বলার দেরি প্রহনের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে কেঁদে ওঠার দেরি হলো না চৈতির। হঠাৎ প্রহন বুকের ভেতর ব্যথা অনুভব করল। ব্যথায় কাতর না হয়ে মুচকি হেসে চৈতির চুলের উপর চুমু খেল। মেয়েটা তাকে কামড়াচ্ছে আর বিড়বিড় করছে, আপনাকে ছেড়ে আমি একদম মরে যাব। শহর জুড়ে হিমেল পরশ, রাতের উষ্ণতার পারদ ক্রমাগত নিম্নমুখী। বাইরে ঠান্ডা হলেও ঘুমন্ত মানবিক উষ্ণ নিঃশ্বাস আশ্রয় পড়ছে লোমশ বুকে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে জানান দিচ্ছে একটার ঘরে এসেছে সে। নগরের কোলাহল নেই এই গভীর রজনীতে। মাঝে মাঝে দুই একটা শাড়ির হর্নের আওয়াজ যেন ঝংকার দিয়ে উঠছে নিস্তব্ধ পরিবেশে। রাত জাগা পাখিগুলো ডাকছে। আচমকা ঘুম ভেঙে যায় চৈতির। ঘুম ভাঙতেই রাত জাগা প্যাঁচার ডাক কর্ণপাত হতেই পা ভারী হয়ে এলো যেন। বুকের ভেতরেও কেঁপে উঠল। অদ্ভুত রকমের পাখির ডাকটাকে ভীষণ ভয় পায় চৈতি। ছোটবেলায় শুনেছিল এই পাখি ডাকলে নাকি আপন কেউ মারা যায়, যদিও এটা যুক্তিহীন গ্রাম্য প্রচলিত কথা। রাত জাগা পাখির কাজই তো রাতে ডাকা, কিন্তু এই ডাকটা শুনলে কেন জানি শরীরে কাঁটা দিয়ে ওঠে। ভয়ে প্রহনের পিঠে খামচে ধরে বুকে মুখ গুজে দেয় চৈতি। চৈতির খামচে ধরার কারণে প্রহন ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, আছি তো আমি, ভয় পাচ্ছ কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছ? ঘুমিয়ে পড়ো, ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না, সব ঠিক আছে। ভালো লাগে, খুব ভালো লাগে। এক অন্যরকম শান্তি লাগে মনের গহীনে যখন কিছু না বললেও কেউ একজন বুঝে যায়। চৈতি প্রহনের কাছ থেকে সরে গেল। দূর থেকে আসা পাখির ডাকটাও নেই এখন। দূরে সরে গিয়ে পাশ ফিরে শুতেই কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে চৈতির পিঠ ঠেকিয়ে দিয়ে ফিসফিস করে বলল, দূর সরে থাকার জন্য এত দূর থেকে আসিনি। একটা সুন্দর সকাল। 2 দিন এক নাগাড়ে বৃষ্টি হবার পর আজ অম্বরে আদিত্যর দেখা মেলেছে। টানা দিন 2 নীরবের সাথে লুকোচুরি খেলে আজ ধরিত্রীতে তেজ ছড়াতে পেরে ক্ষান্ত হলো সূর্য। গাছগাছালি সতেজ, ছাদের উপর থেকে পুষ্পের মিষ্টি সৌরভে মৌ মৌ করছে চারপাশ। মুক্ত আকাশে পাখা মেলে উড়ছে স্বাধীন পাখিরা। ঘুম থেকে উঠেই গোছগাছ শুরু করে দিয়েছে চৈতি। সর্দার সাহেব ফোন করে জানিয়ে দিয়েছেন 8টা বাজার আগেই যেন পৌঁছে যায়। সকালের নাস্তাটা করে যাওয়ার জন্য নিষেধ করেছেন তিনি। এমন অদ্ভুত মানুষও হয়, হয়তো হয়। এই যে যেমন সর্দার সাহেব। ব্যাগের চেন টেনে দেয়াল ঘড়ির দিকে এক পলক তাকালো চৈতি। 6টা বেজে 45 মিনিট। প্রহন তৈরি হয়ে বিছানায় বসে বসে ভুরু কুঁচকে চৈতির কাজ করা দেখছে। মেয়েটা আজকেও শাড়ি পরেছে। কলাপাতা রঙের শাড়িটার পাড় গোলাপি রঙের। প্রহন অপলক দৃষ্টিতে চেয়ে রইল রমণীর দিকে। মিসেস ইয়াসমিন হাতে করে একটা গয়নার বাক্স নিয়ে আসলেন প্রহনের রুমে। বিছানার উপর বাক্সটা রেখে চৈতির হাত ধরে কাছে টেনে নিলেন। মোটা মোটা 2টো বালা পরিয়ে দেন চৈতির হাতে। কানে বড় দুল দিতে পারে না দেখে মাঝারি সাইজের দুল পরিয়ে দিলেন। গলায় সাধারণ ডিজাইনের হার পরিয়ে দিয়ে চৈতির দিকে তাকিয়ে মুচকে হাসেন মিসেস ইয়াসমিন। চৈতির ডান হাতের কোণে আঙুলটাতে হালকা কামড় দিয়ে বললেন, কারো নজর না লাগুক। পেতনির উপর আবার কোন পেতনির নজর পড়বে বলো? আমাকে পেতনির মতন লাগে কোন দিক থেকে? সব দিক থেকে পেতনির মতো লাগে, পেতনি সুন্দরী। বলেই হেসে ওঠে প্রহন। তার হাসির সাথে যোগ দেন মিসেস ইয়াসমিনও। চৈতি দুইজনের দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্যে রেদন চৌধুরীর কাছে বিচার দেওয়া। আচ্ছা মতন বকা না খাওয়ালে হবে না। আমাকে পেতনি বলা বিচার দিব আব্বুকে। বিড়বিড় করতে করতে রেদওয়ান চৌধুরীর রুমের সামনে চলে গেল চৈতি। রেদওয়ান চৌধুরী হাতে ঘড়ি পরছিলেন। দরজার সামনে চৈতিকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে ভেতরে ডাক দিলেন। চৈতিকে গাল ফুলিয়ে থাকতে দেখে আদুরে গলায় জিজ্ঞেস করলেন, আমার মাটার কি হয়েছে? আপনার ছেলে আমাকে পেতনি বলেছে। তার কথা শুনে ভালো মা কিছু না বলে হাসছে। তুই প্রহনকে শাখা মৃত্যু বলে দিবি, তাহলে শোধবাদ হয়ে যাবে। শাখা মৃগা আবার কি? রেদওয়ান চৌধুরী কপাল চাপড়ালেন।
সত্যি বলতে শাখা মৃগর অর্থ তিনি নিজেও জানেন না। সর্দার সাহেবের বাড়িতে যাওয়ার পথে হসপিটাল থেকে নিজের মোবাইলটা নিয়ে আসে প্রহন। পেশেন্টের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তার কাছ থেকে প্রহন জানতে পারে আসলে তার মোবাইলটা চুরি করা হয়েছিল খুব সতর্কভাবে। চুরি করে দৌড়ে রাস্তা পার হতে গিয়েই কভার ভ্যানের ধাক্কায় আহত হয়ে যায় মহান মোবাইল চোর। প্রহন এই কথা শুনে চোরের উদ্দেশ্যে বলেছিল, আরো করো চুরি। চুরি করে দৌড়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় পটল ধরতে চলে যাও। হাত পা সব ঠিক আছে। আল্লাহ সবকিছু ঠিক করে দুনিয়ায় পাঠিয়েছেন। তাহলে কাজ করে খাইলে কি হয়? প্রেমিকার জন্মদিন আজ, তাকে একটা দামি মোবাইল গিফট করতে চেয়েছিলাম। আমার কাছে এত টাকা ছিল না, তাই চুরি করতে বাধ্য হয়েছি। ছেলেটার ভাগ্য ভালো ছিল যে সে অসুস্থ ছিল, তা না হলে এতক্ষণে গালে হাত দিয়ে মুখের ভেতরের দাঁত খুঁজতে হতো। চুরি করা মোবাইল প্রেমিকাকে গিফট করে মোহন প্রেমিক হতো, ভাবা যায় এটা? এরাই তো সত্যিকারের প্রেমিক। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মোবাইল চুরি করে পালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে পড়ে থাকে। প্রহন ফ্যাল করে তাকিয়ে থেকে বলে ওঠে, তা যার জন্য আমার মোবাইলটা চুরি করলা, সে কি আসছে তোমারে দেখতে? ও মরলেও নাকি ওর প্রেমিকার কিছু যায় আসে না? আহারে ভালোবাসা। কেউ একজন তাকে খুশি করতে মোবাইল চুরি করে দৌড়ে পালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরতে মরতে বাঁচলো, আর সে বলে কিনা ছেলেটা মরলেও তার কিছুই যায় আসে না। অদ্ভুত। এখন অনেক সময় আছে ছোট ভাই, সত্যিকারের ভালোবাসা চিনতে শিখো। হসপিটালের কাহিনীটায় চৈতিকে বলছিল প্রহন। চৈতির সামনেই বসেছিল প্রহন। আচমকা চৈতি প্রহনকে জড়িয়ে ধরে প্রশান্তের নিঃশ্বাস ছেড়ে বলে, আমি সত্যিকারের ভালোবাসা পেয়েছি, চিনতেও শিখে গেছি। দিন দিন তুমি বেশি জড়িয়ে ধরছো চৈতি। হুটহাট করে এত জড়িয়ে ধরছো কেন? লজ্জা করে না একটা পুরুষকে এমনি হুট করে জড়িয়ে ধরতে? শার্টের উপরে প্রহনের বুকের উপর কামড় বসায় চৈতি। আরও একটু জড়িয়ে ধরে বলে, আমার একান্ত ব্যক্তিগত সম্পদকে আমি যখনই মন চাইবে জড়িয়ে ধরবো, তাতে আপনার কি? আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছ? চালাক হয়েছো দেখছি। এই পর্যন্ত কয়বার আমার কপালে চুমু খেলেন বলেন তো? 2 বার। মিথ্যাবাদী 5-6 বার তো দিয়েছেন। চৈতির কথা শুনে অবাক হলো প্রহন। শুধু 2 বারই চৈতির জানতে দিয়েছে। প্রহন অবাক হয়ে বলল, তুমি কি জানো? কপাল গালগুলো তো আমারই। রান্নাঘর থেকে জুনাইদার কণ্ঠ ভেসে আসছে। তিনি উচ্চ শব্দে চৈতিকে ডাকছেন। প্রহনকে রুমে রেখে চৈতি চলে যায় মায়ের কাছে। রূপা আর সিফা মিলে ডাইনিং টেবিলে নাস্তা সাজাচ্ছে। রূপাকে দেখে কেমন যেন অন্যরকম লাগছে চৈতির কাছে। মুস্কি হাসিটা সরছেই না অধর থেকে। জুনাইদা চৈতিকে দেখে চৈতির উদ্দেশ্যে বললেন, কিরে মা, তোর শ্বশুর শাশুড়িকে ডেকে নিয়ে আয় নাস্তা করার জন্য, অনেক বেলা হয়ে গেছে, সাথে প্রহণকেও ডেকে নিস। চৈতি কিছুক্ষণ মায়ের ঘরমাক্ত শরীরের দিকে নিষ্পলক চেয়ে রইল। আজ যেন মাকে আলাদা রকম সুন্দর লাগছে। হয়তো কখনো এমন করে তাকিয়ে থাকা হয়নি দেখে মায়ের ক্লান্ত মুখটার মায়া দেখা হয়নি। চৈতি রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় রূপা ভেতরে ঢুকে পাশ কাটিয়ে যখন আসছিল চৈতি তখন বলল, কি খবর ভাবি, এত খুশি খুশি লাগছে কেন? আর চৈতির কথা শুনে রূপা যেন একটু লজ্জা পেল। চৈতি মৃদু হেসে চলে গেল মিসেস ইয়াসমিন এবং রেদওয়ান চৌধুরীকে ডাকতে। জার্নি করে ক্লান্ত মিসেস ইয়াসমিন বিছানার একপাশে চোখ বন্ধ করে শুয়ে আছেন তিনি। রেদওয়ান চৌধুরী বসে বই পড়ছেন। গতকাল রাতে নতুন একটা উপন্যাস পড়া শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। ব্যাগে করে সেই বইটাও নিয়ে চলে এসেছেন। চৈতি দরজায় টোকা দিয়ে বলল, আসবো বাবা? আই মা, তোমাদের নাস্তা করার জন্য ডাকতেছে। এই পেজটা শেষ করে যাচ্ছি। কোথাও যেও কি তোমার শান্তি নেই? আমার জীবনটা তুমি শেষ করে দিলা। আমার শ্বশুর যে কেন তোমার সাথে বইয়ের বিয়ে দিল না, আমারে ভুললা। জলদি আসুন বাবা। রেদওয়ান চৌধুরীর উদ্দেশ্যে কথাটা বলে রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে চলে গেল চৈতি। প্রহন বিছানায় আতশ হয়ে বসে মোবাইল টিপছিল। চৈতিকে ভেতরে ঢুকতে দেখে নড়ে চড়ে উঠল। হাতের মোবাইলটা বিছানার উপর রেখে চৈতির উদ্দেশ্যে বলল, ক্ষুধা লাগছে বউ, তোমাদের বাড়ি থেকে খাইতেও দিবে না নাকি? আমাদের বাড়িতে খাবারের অভাব পড়েছে, আপাতত কোনো খাবার নেই, আপনি আজ না খেয়েই থাকেন। আমার সত্যি খিদে লাগছে তো, রাতেও খাইনি তোমার জন্য। আপনাকে খাইতে যাওয়ার জন্যই ডাকতে আসছি আমি, আসুন। প্রহনকে কথাটা বলেই চলে গেল চৈতি। পেছন পেছন প্রহনও চলে গেল। সর্দার সাহেব নিজে হতে মেয়ের শ্বশুর বাড়ির লোকজনদের জন্য বাজার করতে বেরিয়েছেন।
জুনাইদা নিজের হাতে সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। চৈতিকে খেতে বসার জন্য বললে সে বলে পরে খাবে। রূপার পাশে গিয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে, সত্যি করে বলো তো কি হয়েছে বড় ভাবি? একটু বেশি অন্যরকম উৎফুল্ল হয়ে আছো যে। একটা সুখবর আছে ননদিনী। কি সুখবর ভাবি? আল্লাহর রহমতে তুমি ফুপু হতে যাচ্ছ। রূপার মুখে এমন কথা শুনে খুশিতে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠল চৈতি। রূপা জলদি করে চৈতির হাত জোরে চাপ দিয়ে ধরল। চৈতি বিড়বিড় করে বলল, সরি, একটু বেশি খুশি হয়ে গিয়েছিলাম। রৌদ্রময় ঝলমলে মধ্যাহ্ন, ভাসমান তুলরাশিদের ধীর গতির চলন স্পষ্ট অম্বরে। সর্দার সাহেবের বাড়ির ভেতর থেকে দারুণ সব রান্নার ঘ্রাণ ভেসে আসছে। বিয়ের পরেই প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছে প্রহন। আয়োজনের কোনো রকম ত্রুটি রাখেননি সর্দার সাহেব এবং জুনাইদা। সকাল থেকেই এক নাগাড়ে কাজ করে যাচ্ছেন জুনাইদা। হাঁটুর ব্যথাটা বেড়েছে, কিন্তু তবুও নিজের হাতে মেয়ের জামাইকে রেঁধে খাওয়ানোর জেদ চেপেছে যেন। মিসেস ইয়াসমিন হাতে হাতে টুকিটাকি কাজ করে দিতে চাইলেও নারাজ তিনি। কড়া গলায় নিষেধ করেন মিসেস ইয়াসমিন, আর কিছু বলতে পারলেন না। রেদওয়ান চৌধুরী সর্দার সাহেবের সাথে গ্রামের পথে হাঁটতে বেরিয়েছেন এই ভর দুপুরে। অনেক বারণ করার পরও শোনেননি তারা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছতে ব্যস্ত চৈতি। পরনে কালো রঙের জামদানি শাড়ি আর হালকা গয়না। জুনাইদা কিনে রেখেছিল মেয়ের জন্য শাড়িটা। চৈতির হাতে দিয়ে বলেছেন যেন দুপুরে গোসল করে শাড়িটা পরে। শাড়িতে যে মেয়েকে দেখতে একটু বেশি সুন্দর লাগে। প্রহন গোসল করছে, সে কখন গোসল করতে ঢুকেছে, বের হবার নামই নেই। চৈতি বাথরুমের দরজায় কয়েকটা টোকা দিল। ভেতর থেকে প্রহন দুষ্টুমি করে বলে উঠল, আরে বউ, বুঝছি তো আমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারো না। কষ্ট হয় তোমার জানি তো আমি, তাই বলি কি গোসল করতেও দিবা না? অদ্ভুত তো, আমি আবার কখন আপনার জন্য এমন পাগল ছিলাম। যাই হোক, জলদি বেরিয়ে আসুন তো, আর কয়েক মিনিট পরই 1 ঘন্টা হয়ে যাবে। গোসল করতে ঢুকলেন যে? সর্দার সাহেবের সামনে হঠাৎ কেউ একজন এসে পথ আটকে দাঁড়ায়। অগত্যা ব্যক্তিকে এই সময় এখানে দেখার জন্য প্রস্তুত ছিলেন না তিনি। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা বাঁকা হেসে চোখ ছোট ছোট করে তাকিয়েছে তার দিকে। সর্দার সাহেব ভুরুকুচকে রাগান্বিত কণ্ঠে বললেন, কি হয়েছে কি রিফাত? তুমি আমার পথ আটকে দাঁড়িয়েছো কেন? হবু শ্বশুর মশাই, আমাকে ছেড়ে অন্য কারোর সাথে নিজের মেয়ের বিয়ে দেওয়ার মাসুল কিন্তু গুনতে হবে আপনাকে। হবু শ্বশুর মশাই মানে কি? এই সব কোন ধরনের অভদ্রতা? আপনার বর্তমান মেয়ের জামাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে চৈত্রীকে আমার করে নিব। আপনি শুধু দেখতে পারবেন, কিছুই করতে পারবেন না। আমার মেয়ের জামাইয়ের দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে ফেলবো তোর। শুধুমাত্র তোর জন্য আমার মেয়েকে এত জলদি বিয়ে দিয়েছি আমি। তুই যদি এখন ওদের কোনো ক্ষতি করতে চাস, তাহলে এই আসমান জমিনকে সাক্ষী রেখে বলছি, তোকে আমি নিজের হাতে কুকুরের মতো মারবো। একদম দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দরকার হলে নিজে জেল খাটবো। সর্দার সাহেবের কথা শুনে হো হো করে হাসে রিফাত। সর্দার সাহেব যেন তাকে কোনো চমৎকার হাসির জোকস শুনিয়েছেন। রেদওয়ান চৌধুরী এমন ভিলেন শুধু গল্পেই পড়েছেন, বাস্তবে দেখেননি। আজ বাস্তবে দেখে খুশি হবেন না কষ্ট পাবেন বুঝতে পারছেন না। তীক্ষ্ণ দৃষ্টিতে রিফাত এবং সর্দার সাহেবের দিকে তাকিয়েছে এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। আচমকা হাসি বন্ধ করে সর্দার সাহেবের দিকে এগিয়ে যায় রিফাত। সর্দার সাহেবের চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে ধীর গলায় বলে, মেয়ের জামাইয়ের আগে দেখছি মেয়ের বাপকে দুনিয়া থেকে সরাতে হবে। দুপুরে খাবার খেয়ে একটা ভাত ঘুম দেওয়ার জন্য রুমে যাওয়ার সময় চৈতির নেত্রপল্লব আবদ্ধ হলো সোফায় বিষণ্ণ মনে বসে থাকা সারদার সাহেবের উপর। তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। কিছু একটা নিয়ে গভীর চিন্তায় বিভোর হয়েছেন তিনি। বাবা কেমন চিন্তিত দেখে চৈতি তার কাছে এগিয়ে গেল। বাবার পাশে নিঃশব্দে বসে ডাক দিল, আব্বু। সর্দার সাহেব তাকালেন না। তিনি চিন্তায় এতটাই মগ্ন ছিলেন যে চৈতির ডাক তার কর্ণকুহর পর্যন্ত পৌঁছায়নি। চৈতি বাবার কাঁধে হাত রাখতেই চমকে ওঠেন সর্দার সাহেব। চকিতে পেছনে ফিরে চৈতিকে দেখে জোরপূর্বক হাসার চেষ্টা করেন। চৈতি সন্ধিহান দৃষ্টিতে তাকিয়েছে সর্দার সাহেবের মুখের দিকে। সর্দার সাহেব ঠোঁটে কোনো রকম হাসি ফুটিয়ে বললেন, আম্মা কিছু বলবি? কি নিয়ে এত চিন্তা করছো আব্বু? কিচ্ছু নিয়ে না আম্মা, যা তুই রুমে গিয়ে একটা ঘুম দে। সর্দার সাহেব যে মিথ্যা বললেন তা বুঝতে অসুবিধা হলো না চৈতির। বাবা যখন এড়িয়ে যেতে চাচ্ছেন বিষয়টা, তখন তা নিয়ে বেশি প্রশ্ন করাটা উচিত হবে না। এতে হয়তো বাবা রেগে যেতে পারেন। চৈতি এক পলক বাবার মুখের দিকে তাকিয়ে সেখান থেকে রুমে চলে গেল।
মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন সর্দার সাহেব। সব কথা চাইলে বলা যায় না, একটা নিষেধাজ্ঞা আরোপ করা থাকে, বলেই সব কিছু উলটপালট হয়ে যাবে। রিফাতকে নিয়ে একটু বেশি চিন্তিত সর্দার সাহেব। রিফাত যে বাড়িতেই আছে তা জানতেন না তিনি। দোকানে বসে শুনেছিলেন কেউ একজন বলছিল যে রিফাত শহরের বাইরে গেছে, তাই তো তিনি এত তাড়া দিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত দিলেন। খালি গায়ে বিছানায় উপুড় হয়ে শুয়েছে প্রহন। চৈতি রুমের ভেতর প্রবেশ করতেই চোখ পড়ল প্রহনের অনাবৃত পিঠে। সাথে সাথেই চোখ সরিয়ে নিল চৈতি। দ্রুত এগিয়ে গিয়ে গায়ের ওপর পাতলা একটা নকশি কাঁথা টেনে দিল। প্রহন মুচকি হেসে চোখ বন্ধ করা অবস্থায় বলল, তোমারই তো সম্পদ, দেখতেই পারো। দিন দিন বড্ড অসভ্য হয়ে উঠছেন তো আপনি। অসভ্য আমি, তাই না? কি অসভ্যতা আমি করেছি বলো? যদি বলতে না পারো তাহলে আজ তোমাকে অসভ্যতা আমি কি করে বোঝাবো। আপনি তো এক্ষুনি বললেন। কি বলেছি? একটু আগেই তো বললেন। কি বলেছি ওটা বলো। আমার সম্পদ। কি তোমার সম্পদ? আপনি আমার সম্পদ। যাক, স্বীকার তো করলে যে আমি তোমার সম্পদ। আপনি সত্যি একটা বদলোক। আমি বদলোক, তাই না? এই বদলোকের বদ কাজগুলো দেখবা না বউ? অবশ্য তুমি দেখতে না চাইলেও এখন দেখতে হবে। মানে বোঝাচ্ছি। হঠাৎ বাইরে থেকে চিৎকারের শব্দ ভেসে এলো। প্রহন চৈতিকে ছেড়ে দিয়ে বলল, তোমার ভাবির চিৎকার শোনা গেল না? দেখছি। চৈতি জলদি করে রুম থেকে বেরিয়ে গেল। বিছানার ওপর থেকে টি শার্টটা গায়ে দিয়ে প্রহনও ছুটল চৈতির পিছনে পিছনে। রূপা ফ্লোরে পড়ে দুই হাত দিয়ে পেট চেপে ধরে কান্না করছে। রূপার এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায় চৈতি। ছুটে যায় রূপার কাছে। রূপাকে জড়িয়ে ধরে উঠে বসায় চৈতি। রূপা অসহায় দৃষ্টিতে চৈতির দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলে, আমার বাচ্চা চৈতি, আমার বাচ্চা। বাড়ির সবাই ততক্ষণে এসে হাজির হয়েছে ড্রয়িং রুমে। রূপার মুখে বাচ্চার কথা শুনে থমকে যায় সজীব। সে বাবা হতে যাচ্ছে অথচ সে নিজেই জানে না। বাড়ির সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। জুনাইদা আর সিফা গিয়ে ধরল রূপাকে। রূপা অসহায় কণ্ঠে জুনাইদার দিকে তাকিয়ে বলল, আম্মা, আমার বাচ্চার কিছু হবে না তো? কথাটা বলেই রীতিমতো কেঁদে দিল। বাড়িতে নতুন সদস্য আসছে, সেই আনন্দে সবাই আনন্দিত হবে নাকি এই অঘটনে সবাই শোক প্রকাশ করবে বোধগম্য নয় কারো। জুনাইদা রূপার মাথায় তেল পানি দিয়ে জিজ্ঞেস করলেন, কি করে পড়েছিস মা? সিঁড়িতে নামার সময় পা পিছলে পড়ে গেছে। শুকনো জায়গায় পিছলে পড়ে কেউ? সজীব, রূপাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যা, বেশি ক্ষতি যেন না হয় আবার। সজীব সম্মতি জানিয়ে রুমে চলে যায় শার্ট আর টাকা নিতে। কিছুক্ষণ পরে সে রূপাকে নিয়ে হসপিটালে চলে যায়। মিসেস ইয়াসমিন গিয়ে জুনাইদার পাশে বসলেন। জুনাইদার কাঁধে হাত রেখে অভয় দিয়ে বললেন, চিন্তা করবেন না আপা, হয়তো রূপা আজ জানতে পারছে সে কনসেপ্ট করেছে, তাই আপনাদের জানায়নি। এখন কিছু হবে না, আল্লাহ ভরসা। মেয়েটা অনেক ভয় পেয়ে গেছে, কিছু না হলে ভালো, আমাদের প্রথম নাতি বা নাতনি। পড়ন্ত বিকেল। অম্বর যখন মেহেদিরাঙা রঙিন রঙে ছেয়ে যাচ্ছে, প্রহন তখন চৈতিকে নিয়ে বাড়ির পেছনের বড় মাঠটায় হাঁটছে। চৈতি আজও শাড়ি পরেছে, নিজে নিজে শিখে গেছে যে হলুদ রঙের শাড়িটায় বেশ মানিয়েছে। জুনাইদার কিনে রাখা শাড়ি। চৈতিদের এলাকাটা ঘুরে দেখা হয়নি প্রহনের। অবশ্য হবেই বা কী করে, বিয়ের পরে প্রথম শ্বশুরবাড়িতে এসে বেড়াচ্ছে সে। মাঠের একপাশেই ক্রিকেট খেলছিল রিফাতের দলের কিছু ছেলে। চৈতিকে দেখে তাদের মধ্যে কার কেউ একজন রিফাতকে ফোন করে মাঠে ডাকে। রিফাত সেই সময় ঘুমিয়েছিল। চৈতির কথা শুনতেই সব ঘুম একপাশে রেখে গায়ে শার্ট জড়িয়ে ছুটে যায় মাঠের দিকে। কিন্তু হায়, মাঠে গিয়ে চৈতিকে দেখতে পেল না সে। যে তাকে ফোন করে ডেকেছিল তার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে রাগে গজগজ করতে থাকে রিফাত। মাঠে ক্রিকেট খেলার ছেলেগুলোকে বেশ ভালো করে চিনত চৈতি, তাই তো প্রহনকে নিয়ে জলদি করে ছেলেগুলোর চোখের আড়ালে লুকিয়ে পড়ে বড় একটা গাছের পেছনে। রিফাত চলে গেলে চৈতি প্রহনকে নিয়ে জলদি করে বাড়িতে ফিরে যায়। প্রহন বুঝল না চৈতির এমন তাড়াহুড়ো করার ব্যাপারটা। বাড়িতে এসে দেখল সজীব রূপাকে নিয়ে ফিরেছে। রূপার মুখ মলিন, কেমন চুপসে আছে মুখখানি, হয়তো শরীরের ব্যথায়। সজীবকে দেখে জুনাইদা জিজ্ঞেস করলেন, ডাক্তার কি বলেছে আব্বা? বেশি কিছু হয়নি তো? চিন্তা করো না মা, সব কিছু ঠিক আছে, শুধু রূপা একটু বেশি কোমরে ব্যথা পেয়েছে।
তীব্র ব্যথায় দম বন্ধ হয়ে আসা রূপার মনও খুশিতে ভরে আছে যে তার অনাগত সন্তানের কোনো ক্ষতি হবে না হয়তো ভবিষ্যতে, কিন্তু এর নিশ্চয়তা একমাত্র মহান সৃষ্টিকর্তাই দিতে পারবেন। বসুন্ধরা সবে নিশিথিনীর মৃদু আধারে আচ্ছাদিত হচ্ছে। সাজবেলা মসজিদের মাইক থেকে ভেসে আসছে নামাজের আহ্বানের সুর। সর্দার সাহেব আর রেদওয়ান চৌধুরী চলে গেছেন মসজিদে। প্রহন যাবে বলে তৈরি হচ্ছিল, কিন্তু ঘড়িটা কোথায় রেখেছে মনে নেই। গলার স্বর উঁচু করে চৈতিকে ডাক দিল। চৈতি, শুনছো? একটু এদিকে আসো তো, আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না। চৈতি রূপার রুম থেকে বেরিয়ে চলে গেল নিজের রুমে। রুমে এসে দেখল প্রহন বিছানায় বসে তার দিকেই তাকিয়েছে। চৈতিকে দেখে প্রহন বলল, ঘড়িটা পাচ্ছি না, একটু খুঁজে দাও তো। চৈতি কিছু না বলে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ঘড়ি বের করে প্রহনের দিকে বাড়িয়ে দিল। প্রহন মুচকি হেসে চৈতির হাত থেকে ঘড়িটা নিয়ে হাতে পড়তে পড়তে বলল, তুমি নিজেই রেখেছো তাহলে? আচ্ছা, আমি নামাজ পড়ে আসি। বলে রুম থেকে বেরিয়ে যাবার সময় থামল প্রহন। চৈতির দিকে এগিয়ে গিয়ে চৈতির কপালে আলতো করে অধর ছুঁয়ে দিয়ে বলে, নবীর সুন্নত পালন করছি, আসি। চলে যায় প্রহন। মৃদু হাসে চৈতি। ভালোবাসার চাদরে জড়িয়ে রাখার মতো একটা মানুষ না চাইতেও পেয়ে গেছে সে। আর কি লাগে? গগনে বসবাসরত রজনীকান্ত বিভাসিত কিরণ ছড়িয়ে যাচ্ছে ধরিত্রীতে। চাকচিক্যে ভরপুর নগরীর আনাচে কানাচে। পূর্ণিমা তিথি যে, লক্ষ লক্ষ তারার মেলা বসেছে অম্বরে। মিটিমিটি জ্বলছে তারা, চাঁদের গা ঘেঁষেও আছে তারারা। শূন্য গগন আজ যেন চাঁদ তারায় সেজেছে। রাত্রির প্রগাঢ় তিমির রূপ ঘুচে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে থালার মতো চাঁদ। স্নিগ্ধময় রোশনি এসে পড়েছে উঠোনের ডান দিকে। বাঁ দিকে গাছ থাকায় সেদিক আধারে ছেয়ে আছে। সুন্দর একটা সময়ে রুমে বসে বিরক্ত হচ্ছিল চৈতি। জুনায়দার রান্নাবান্না মাঝপথে থামিয়ে দিয়ে সবাইকে নিয়ে উঠোনে পাটি বিছিয়ে বসলো। সাদিক কত করে বলল, বনু চল আমরা সবাই ছাদে গিয়ে বসি, উঠানে ঠিক ভালো লাগছে না। কে শুনে কার কথা? চৈতি তো শুনবেই না। সবাইকে নিয়ে উঠোনে পাটি বিছিয়ে বসে গল্প করবে এবং চাঁদের আলোয় ঝাল ঝাল মুড়ি মাখা খাবে। চৈতির আবদারে সায় দিল সবাই, শুধু সাদিক বাদে। চৈতির একরোখা জেদের কাছে জিম্মি হয়ে অবশেষে সাদিক নিজেও রাজি হয়ে যায়। শুধু শুধু বসে থাকলে তো কোনো মজাই হবে না। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় গানের কলি খেলবে। জুনায়দা আর মিসেস ইয়াসমিন বসা থেকে উঠে যেতে যেতে বললেন, তোরা খেল বাবা, আমরা এসব কানটান পারি না, আমরা বরং রাতের রান্নাটা শেষ করি। জুনায়দা আর মিসেস ইয়াসমিনকে বাধা দিল না কেউ। সেখানে উপস্থিত ছিল শুধু চৈতি, রূপা, সিফা, সজীব, সাদিক। তারা নিজেদের মধ্যে খেলা শুরু করতে যাবে এমন সময় বাড়ির গেট খোলার শব্দ পেয়ে সবার দৃষ্টি সেদিকে চলে যায়। প্রহন এসেছে। চৈতিকে দেখেই একগাল হেসে এগিয়ে গেল প্রহন। নিচে মাটিতে বিছানো পাটের দিকে তাকিয়ে বলল, কি করছো তোমরা এখানে? গানের কলি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি, খেলবেন আমাদের সাথে? শুরু করো। চৈতি মুচকি হেসে বোতল ঘুরায়। বোতলের মুখ যার দিকে যাবে সে আগে গান গাইবে এবং পরের বার যার দিকে যাবে তাকে প্রথম জনের গাওয়া গানের শেষ অক্ষর দিয়ে গাইতে হবে। খেলার নিয়ম মাফিক বোতলের মুখ গিয়ে থামল সিফার দিকে। সিফার উদ্দেশ্যে চৈতি বলল, ছোট ভাবি তোমার দিকে থেমেছে আগে, তাহলে তো তুমি আগে গাইবে, তাই না? শুরু করো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই। বাহ, সুন্দর গিয়েছে তো শিফা। স্বামীর প্রশংসা শুনে লাজুক হাসে সিফা। চৈতি ফের বোতল ঘুরায়। বোতলের মুখ গিয়ে থামে রূপার দিকে। রূপা আমতা আমতা করে বলল, অদিয়ে তো কোনো গান পারি না। চৈতি দ্বিমত করে বলল, অন্তত অ দিয়ে কেন, আ দিয়ে গাও। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় মিলে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহাইয়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। তোমরা দুজনেই একই, অদ্ভুত।
শুরু করলা আ দিয়ে, শেষ করলা অ দিয়ে। এখন কোনো গানই মনে পড়ছে না, এমনিতেই সারাদিনই এইটা ওটা ঠিক মনে পড়ে। চৈতি আবারও বোতল ঘোরালো। এইবার থামলো প্রহনের দিকে মুখ করে। চৈতি ওরে বলে ওঠে। প্রহন 2 হাত দিয়ে কান চেপে ধরে বলে, শুধু শুধু এমন চিৎকার দেওয়ার কি আছে? কত কিছু আছে জানেন আপনি? আপনার গান শুনতে পারবো এই প্রথম। আহা, কাকের গলার কাকা নামক গান শুনতে চাও বললেই পারতে, অনেক আগেই শোনাতাম। এখন জলদি গান তো, সময় চলে যাচ্ছে। প্রহন চৈতির দিকে ফিরে বসল। নেত্রপল্লব চৈতির মুখশ্রীর দিকে তাক করে চেয়ে রইল। কি অদ্ভুত মায়াময়ী লাগছে তার কিশোরী বউকে। চাঁদের মোহনীয় আলোয় আরো বেশি মোহনীয় লাগছে যেন। তার সামনে হাসি মুখে বসে থাকা প্রেয়সীর দিকে তাকিয়ে প্রেমাসক্ত প্রেমিক সুরালো গলায় গেয়ে ওঠে, मेरे आंखों में नजर तेरी है, मेरी शाम और सहर तेरी है, तो जो नहीं तो मैं कहा, खिल गए मेरी किस्मत पाके तेरी ये चाहत, हम पे मेहरबान दो जहां। প্রহনের গানের এইটুকু শেষ হতেই চৈতি গেয়ে ওঠে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অবাক হয়ে যায় সবাই। প্রহন হেসে ফেললে বাকিরাও খিলখিল করে হেসে ওঠে। চৈতি লজ্জা পেয়ে যায়। খেলবো না আমি আর। কথাটা বলে সেখান থেকে উঠে রুমে চলে যায় চৈতি। প্রহনও উঠতে গেলে রূপা বলে ওঠে, যান নন্দে সাহেব, আমার ননদিকে আরো কয়েক গুণ লজ্জায় ফেলতে যান। রূপার কথা শুনে মুখে হাত দিয়ে হাসে সিপা, সাথে সজীব, সাদিকও। সেদিন রাতে ঈশার নামাজ পড়ে বাড়ি ফিরেন রেদওয়ান চৌধুরী এবং সর্দার সাহেব। দুপুর থেকে শরীরটা খারাপ লাগছিল সর্দার সাহেবের, তবুও দাঁতে দাঁত চেপে শরীরের সব খারাপ লাগা হজম করছেন তিনি। বসার ঘরের সোফায় বসে বসে রেদওয়ান চৌধুরীর সঙ্গে টুকিটাকি কথা বলার মাঝখানে রেদওয়ান চৌধুরী বলে উঠলেন, ভাই আপনি বই পড়েন তো। সর্দার সাহেব কথা বলছিলেন প্রহন আর চৈতিকে নিয়ে, যে তাদের সম্পর্কটা স্বাভাবিক হয়েছে কিনা সে বিষয়ে। তার মধ্যে হঠাৎ বইয়ের কথা বলায় কিঞ্চিত বিরক্ত হলেন সর্দার সাহেব। কিয়ৎক্ষণ রেদওয়ান চৌধুরীর মুখশ্রীর দিকে চেয়ে থেকে বললেন, বেআই সাহেব, আমি আপনাকে অন্য কিছু জিজ্ঞেস করছিলাম। আসলে হলো কি? আসলে নকলে কিছু না। বিষয়টা হচ্ছে কি ভাই, আপনার ভাইয়ের এখন একটু বই পড়তে হবে, না হলে খাবার খাবে যে ওইগুলো হজম হবে না। যান ভাই, আপনি বরং বই পড়ুন। এই বইগুলো আমার জীবনটা বরবাদ করে দিল। বিড়বিড় করতে করতে জুনাইদার কাছে চলে গেলেন মিসেস ইয়াসমিন। রেদওয়ান চৌধুরীও সুযোগ পেয়েছেন বই পড়ার। সেই সুযোগ কাজে লাগানোর জন্য চলে গেলেন রুমে। আসার সময় যতগুলো বই নিয়ে এসেছেন সেগুলো পড়ে শেষ করতে হবে তো, না হলে যে বইগুলো তাকে দারুণ লজ্জা দিবে। বই পড়ুয়া হয়ে বইয়ের দেওয়া লজ্জা সহ্য করা কষ্টদায়ক বটে। খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। রূপা আর সিপা সব কিছু গুছিয়ে তারাও রুমে চলে গেল। লাইটের আলোয় আলোকিত হয়ে থাকা সর্দার বাড়ি অল্প সময়ের মধ্যেই অন্ধকারের মাঝে হারিয়ে যায়। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাত্রি তখন 12:45। গ্রাম্য এলাকা। মধ্যরাতে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। একদল কুকুরও ডেকে উঠল, ঝিঝি পোকার ডাক। গভীর রাতে এইসব ডাকে ভয় পাবে না এমন মানুষ হাতে গোনা কয়েকজন। হঠাৎ কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে যায় চৈতির। কুকুর শিয়ালের ডাক কানে যেতেই সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে পাশে দেখল প্রহন ঘুমিয়েছে, যাকে বলে গভীর ঘুমে আচ্ছন্ন। চৈতির ভীষণ জল তেষ্টা পেয়েছে, কিন্তু উঠে যেতেও সাহস কুলোচ্ছে না। এদিকে প্রহনের এমন সুন্দর ঘুমটাও ভাঙতে মন চাইছে না। কি জ্বালা! এদিকে মাথায় ঘুরপাক খাচ্ছে। এমন হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার কারণ হচ্ছে কোনো কিছু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। মাঝরাতে ঘুম ভাঙলে কেন সব ভুতুড়ে কাহিনী মাথায় আসে বোঝে না চৈতি। বাড়ির পিছনের বাঁশঝাড় থেকে হুতুম প্যাঁচার ডাক শুনে ভয়ে প্রহনকে পিছন থেকে খামছে ধরে। ঘুমের ঘরে প্রহন জিজ্ঞেস করলো, কি হয়েছে চৈতি, ঘুমাচ্ছ না কেন? ভূত বলতে কিছু হয় না বুঝছো, জিন বলতে হয়। এখন ঘুমাও। ভূতের ভয় দূর করতে কি আসল জিনের ভয় এনে দিল খাটাচ একটা। রজনীর অমা পুরোপুরি কাটেনি এখনো। মেদিনী মৃদু আভায় আলোকিত। হিমেল হাওয়া বয়ে যাচ্ছে নিস্তব্ধ পরিবেশে। পূর্ব দিগন্তের অম্বর লালচে প্রভায় বিভাসিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তপ্ত আদিত্যের উদয় হবে জানান দিচ্ছে প্রকৃতি। গ্রাম্য এলাকা। খুব ভোরে জেগে ওঠা পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। দূরে কোথাও থেকে মোরগের ডাক ভেসে আসছে, স্পষ্ট শুনতে পেল চৈতি।
ঘুমন্ত মানবের উত্তপ্ত নিঃশ্বাস আশ্রয় পড়ছে গলার কাছটায়। বেসামাল চুলগুলো বালিশের ওপর এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। পুরুষালী শক্ত হস্তদয়ের মধ্যে আবদ্ধ কিশোরীর কোমল দেহ। চৈতি নড়ে চড়ে উঠল। ঘুমের মধ্যেই ভুরুযুগল কুঁচকে ফেলল প্রহন। বাঁধন আলগা করে ঘুম ঘুম কণ্ঠে বলল, এত নড়াচড়া করছো কেন? সকাল হলো যে, নামাজ পড়বেন না? প্রহন উত্তর দিল না। প্রত্যুত্তর না পেয়ে পাশ ফিরে তাকায় চৈতি। ঘুমিয়ে পড়েছে প্রহন। চৈতি বিছানা থেকে নেমে দাঁড়ালো। ভাজে ভাজে থাকা শাড়িটা কুঁচকে গেছে। টান টান করে শাড়ি ঠিক করে জানালা মেলে দিল। জানালা খুলতে হিমশীতল বাতাস এসে ছুঁয়ে দিল চৈতির গা। পরম শান্তিতে নেত্র পল্লব বুঝে ফেলল। বাইরে আবসা আলো বিরাজমান। ফজরের নামাজের সময় এখনো শেষ হয়নি, একটু পরেই শেষ হয়ে যাবে। চৈতি আবারও প্রহনের কাছে এগিয়ে যায়। কাঁধে হাত রেখে মৃদু ধাক্কা দিয়ে ডাকে, শুনছেন? উঠুন না, ফজরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি উঠে অজু করে আমার রুমেই নামাজ পড়ে নিন, মসজিদে যাওয়ার সময় নেই। দুই হাত দিয়ে চোখ কচলিয়ে দৃষ্টি পরিষ্কার করে।